বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ধ্বনিতত্ত্ব তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ধ্বনি এবং স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে এবং ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি বা উচ্চারণ বৈশিষ্ট্য নিয়ে। আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। এই ৩৯টি ব্যঞ্জন বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত এখানে মোট বর্ণ আছে ২৫টি। এখানে ৫টি, এদিকেও ৫টি। তাহলে কি শেপটা হয়ে গেছে স্কোয়ার শেপ। এই জন্যে ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, অর্থাৎ বর্গ বা স্কোয়ারের মধ্যে এই বর্ণগুলো আছে, এই জন্যে এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। আবার এই বর্গীয় বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণ উচ্চারণের সময় মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে স্পষ্ট হয়ে উচ্চারিত হয়। এই জন্যে এই ২৫টি বর্ণকে স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ব্যঞ্জন। এবং এই যে বর্গীয় বর্ণ, এই বর্গীয় বর্ণগুলোর নাম আছে। যেমন এইটাকে বলা হয় ক বর্গ। ক বর্গের মধ্যে এই সারিতে যে কটা বর্ণ আছে সেগুলো হচ্ছে এই যে প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম। ক বর্গ এর মধ্যে বর্ণ আছে ৫টি, ক, খ, গ, ঘ, উ। ঠিক তেমনিভাবে নিচেরগুলোরও প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম হয়েছে। এটা হচ্ছে চ বর্গ। চ বর্গের মধ্যে রয়েছে চ, ছ, জ, ঝ, ইয়। এটা হচ্ছে ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই যে বর্গীয় বর্ণ এবং বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে নামকরণ করা হয়েছে বর্গের নাম। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আবার মজার বিষয় হলো এই যে বর্গীয় বর্ণ, প্রত্যেকটা বর্গে ৫টা করে বর্ণ আছে। এই ৫টি করে বর্ণর উচ্চারণ স্থান একই। যেমন এই যে ক বর্গীয় বর্ণ, ক বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠমূল বা কণ্ঠ। ক বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান কণ্ঠ। আবার চ বর্গীয় বর্ণ এর উচ্চারণ স্থান তালু। ট বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান মূর্ধা। ত বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান দন্ত। প বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান ওষ্ঠ। তাহলে দেখো বর্গ, এই যে বর্গীয় বর্ণগুলোর উচ্চারণ স্থান একই। যদি বলা হয়, প্রশ্ন আসে ভয়ের উচ্চারণ স্থান কোনটি, তাহলে ভ হচ্ছে প বর্গীয় বর্ণ আর প বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান ওষ্ঠ। তাহলে ভয়ের উচ্চারণ স্থান হবে ওষ্ঠ। এরকমভাবে আসতে পারে বর্গীয় জয়ের উচ্চারণ স্থান কোথায়, কি হবে? তালু। আমরা জানি চ বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান তালু, তাহলে জয়ের উচ্চারণ স্থান তালু। এখন এই যে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত পেলাম আমরা। উচ্চারণ স্থান দেখলাম, বর্গের নাম দেখলাম। এখন এই ধ্বনিগুলো উচ্চারণের সময়
কখনো কখনো স্বরতন্ত্রী অনুরণিত হয়, আবার কখনো কখনো বাতাস কম বেশি বের হয়ে আসে। এই উচ্চারণ রীতির উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা যায় অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি। এখন খেয়াল করো যে এই যে বর্গীয় বর্ণের প্রথম দুই বর্ণ কোনগুলো? এখান থেকে ক এবং খ। ক বর্গীয় বর্ণের মধ্যে বা এই সারিতে আছে বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, ত, প এবং দ্বিতীয় বর্ণ খ, ছ, ঠ, থ, ফ। এই দুটো বর্ণের উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম অনুরণিত হয়, অর্থাৎ এই ধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন একটু মৃদু হয় এবং কণ্ঠটা গাম্ভীর্যপূর্ণ হয় না। এই ধ্বনিগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না এমন ধ্বনিগুলোই হচ্ছে অঘোষ ধ্বনি। তাহলে আমরা দেখলাম বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি, সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি বা বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। কিন্তু বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়। এই জন্যে এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। আবার বর্গের পঞ্চম ধ্বনি যেটা আছে ও, ইয়, ন, ন, ম। ও, ইয়, ন, ন, ম। পঞ্চম ধ্বনির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়ে আসে। এই জন্যে এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। এগুলোর হচ্ছে নাসিক্য ধ্বনি বা অনুনাসিক বর্ণ। ম, ইয়, ন, ন, ম। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বের হয়ে আসে এবং এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে দেখো, আমরা দেখলাম স্বরতন্ত্রী অনুরণিত হয় না বলে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি অঘোষ ধ্বনি, তৃতীয় এবং চতুর্থ ধ্বনি ঘোষ ধ্বনি এবং পঞ্চম ধ্বনি হচ্ছে নাসিক্য। ও নাসিক্য প্লাস ঘোষ দুইটা। এরপরে এই বর্গীয় বর্ণের উচ্চারণের সময় বাতাসের চাপের তারতম্য লক্ষ্য করা যায়। যেমন প্রথম বর্ণ ক উচ্চারণের সময় বাতাসের চাপ যতটা থাকে, খ উচ্চারণের সময় বাতাসের চাপটা তার চেয়ে বেশি থাকে। এই জন্যে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে বা নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, এমন বর্ণগুলো হচ্ছে অল্পপ্রাণ। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস জোরে বের হয় বা বাতাসের চাপটা বেশি থাকে, সেই ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে বাতাসের চাপের স্বল্পতা থাকলে এমন ধ্বনিগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, আর বাতাসের চাপের আধিক্য থাকলে বা চাপটা বেশি থাকলে সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আমরা দেখি এই বর্গীয় বর্ণগুলোর মধ্যে বর্গের প্রথম ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে মহাপ্রাণ। প্রথমটা অল্পপ্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। এখানে খেয়াল করো, এই যে বর্গের প্রথম বর্ণ অর্থাৎ ক, চ, ট, ত, প, এই সবগুলোই কিন্তু অল্পপ্রাণ ধ্বনি, অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপটা কম থাকে। আবার দ্বিতীয় ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। এই যে ক, খ, দেখো বাতাস একটু জোরে বের হয়।
এই জন্যে এই পুরো দ্বিতীয় বর্ণ খ, ছ, ঠ, থ, ফ এই সবগুলোই কিন্তু মহাপ্রাণধ্বনি। এরপরে তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণধ্বনি, চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণধ্বনি। আর এটা তো বললাম নাসিক্য ধ্বনি। তাহলে খেয়াল করো, আমরা যে বর্গীয় বর্ণ দেখলাম, এই বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান দেখলাম। উচ্চারণ স্থান কণ্ঠ, ক বর্গীয় বর্ণ, কণ্ঠ, চ বর্গীয় বর্ণ, তালু, ট বর্গীয় বর্ণ, মূর্ধা, ত বর্গীয় বর্ণ, দন্ত এবং প বর্গীয় বর্ণ হচ্ছে ওষ্ঠ। উচ্চারণ স্থান অনুসারে বর্গের নাম যদি বলি, কণ্ঠনালীয় বর্ণ, ক বর্গীয় বর্ণগুলোকে বলা হয় কণ্ঠনালীয় বর্ণ, চ বর্গীয় বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ এবং ট বর্গীয় বর্ণগুলোকে বলা হয় পশ্চাৎ দন্তমূল, ত বর্গীয় বর্ণগুলো হচ্ছে অগ্রদন্তমূল, আর প বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। দেখো, উচ্চারণ স্থান আমরা দেখলাম। উচ্চারণ স্থান এখানে কিন্তু খুব মিল আছে, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। উচ্চারণ স্থান দেখলাম এবং উচ্চারণ রীতি দেখলাম, অঘোষ, ঘোষ, এছাড়া আছে অল্প প্রাণ, মহাপ্রাণ, এছাড়া আছে নাসিক্য বর্ণ। আর ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ধ্বনি। অনেক সময় প্রশ্ন আসে, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বর্ণ বলা হয়? স্পর্শ বর্ণ বলা হয়। এরপরে ম, অন্তস্থ জ। অন্তস্থ জ এই বর্ণটি, অন্তস্থ বর্ণ যখন বর্ণের প্রথমে যুক্ত হয় তখন জয়ের মতো উচ্চারিত হয়। এই জয়ের মতো উচ্চারণ হয় যদি বলা হয় যাব, যাই, যেতে, যেন, ঠিক জয়ের মতো উচ্চারিত হয়। কিন্তু যখন শব্দের মাঝে এই জ বসে, যেমন বি যোগ যোগ বিয়োগ, তখন অন্তস্থ অ এর মতো উচ্চারিত হয়। তখন উচ্চারিত হয় অন্তস্থ অ এর মতো। এই যে অন্তস্থ জ এর উচ্চারণ স্থান কিন্তু তালু। উচ্চারণ স্থান কি? তালু। আমরা এই তালুর মধ্যে এখানে এই সারিতে বর্গীয় বর্ণ যে 5টা ছিল উচ্চারণ স্থান, তাহলে এখানে আমরা দিতে পারি জ। এরপরে জয়ের পরে র। র বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে, আমরা দেখি যে জিহ্বা একটু দন্তমূলের গোড়ায় গিয়ে স্পর্শ করে এবং একটা কম্পনের মতো সৃষ্টি হয়। এই র বর্ণ উচ্চারণের সময় জিহ্বা সাধারণত দন্তমূলের গোড়ায় দন্তমূলকে আঘাত করে আর একটু কম্পিত হয়। এই জন্যে এই রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। র কম্পনজাত ধ্বনি। ল। ল এই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ দন্তমূলে গিয়ে লাগে, এরপরে দুই পাশ দিয়ে বাতাস বের হয়। এই জন্যে লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। লকে কি বলা হয়? পার্শ্বিক ধ্বনি। কারণ জিহ্বা দন্তমূলের গোড়ায় লাগে আর দুই পাশ দিয়ে বাতাস বের হয়। দুই পাশ দিয়ে বাতাস বের হয় বলে এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। অন্তস্থ জ, বয়সন্য র, ল, এই 3টি ধ্বনির উচ্চারণ স্থান আমরা দেখলাম। এরপরে এই 3টি ধ্বনি, এরপরে আছে তালব্য স। তালব্য স এর উচ্চারণ স্থান কিন্তু তালু। তালব্য স এর উচ্চারণ স্থান কি?
তালু, যেহেতু তালব্য বর্ণ, তালব্য স, এখানে আমরা তালুর ঘরে দিতে পারি। তালব্য স উচ্চারণ স্থান কি? তালু। মূর্ধন্য স, এটার উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। দন্ত স উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। এই তিনটাকে যখন আমরা উচ্চারণ করি তখন শ্বাস যতক্ষণ খুশি ধরে রাখা যায়, এই জন্য এই তিনটাকে বলা হয় শীষ ধ্বনি, উৎস বা শীষ ধ্বনি। এবং এই ধ্বনিগুলোর হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, উৎস বা শীষ ধ্বনি, এবং এই তিনটাই হচ্ছে অল্প প্রাণ। এরপরে আছে হ। হ এর উচ্চারণ স্থান কিন্তু কণ্ঠ। হ এর উচ্চারণ স্থান কি? কণ্ঠ। এই জন্য আমরা এখানে কণ্ঠবর্ণের পাশে লিখতে পারি। এবং এই হ হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ ধ্বনি। হ, ঘোষ, মহাপ্রাণ। এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই তিনটি ধ্বনি বা এই চারটি ধ্বনি, এই চারটাকে কিন্তু বলা হয় উৎস বা শীষ ধ্বনি। উচ্চারণ স্থান আমরা দেখলাম তালু, মূর্ধা, দন্ত, হ হচ্ছে কণ্ঠ এবং ঘোষ, মহাপ্রাণ। এই যে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ এবং উৎস বর্ণর মাঝখানে বর্ণ আছে তিনটি, জ, র, ল। এই তিনটাকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। স্পর্শ বর্ণ এবং শীষ বর্ণ এর মাঝখানে অবস্থান বলে এই তিনটিকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ। এখানে অন্তঃস্থ জ এবং অন্তঃস্থ অ, যেটাকে বলি অন্তঃস্থ অ, এই দুইটা কিন্তু অন্তঃস্থ জ আর অন্তঃস্থ ব। অন্তঃস্থ ব আগে বর্ণ হিসেবে বাংলা ব্যঞ্জন বর্ণের ছিল, এখন কিন্তু নেই। আগে জ, র, ল, এরপরে একটা অন্তঃস্থ ব ছিল। বর্গীয় ব এবং অন্তঃস্থ ব এর মধ্যে তেমন কোনো আকৃতিগত কোনো পার্থক্য ছিল না, উচ্চারণগত পার্থক্য। এই জন্য এখন বর্ণ থেকে অন্তঃস্থ বকে বাদ দেওয়া হয়েছে। এখন সেটা আমরা বফলা হিসেবে ব্যবহার করে থাকি। তো এই যে জ, এটা কিন্তু সেমি ভাওয়াল বা অর্ধস্বর। এর উচ্চারণ কিন্তু হয় ইও এর মতো, ইও বা ওয়াই, ইংলিশ ওয়াই এর মতো উচ্চারণ হয়। কারণ তোমরা দেখো যে ভারতের একজন বিখ্যাত খেলোয়াড় যুবরাজ সিংয়ের নামের স্পেলিং কি? উভরাজ। অর্থাৎ এই যে এটা সেমি ভাওয়াল এবং উচ্চারণ কিন্তু জ, কিন্তু যখন আমরা লিখব ওয়াই দিয়ে লিখে, যুগোস্লাভিয়া বানান কিন্তু ওয়াই দিয়ে লেখা হয়। তার কারণ হচ্ছে জ যখন প্রথমে আসে, বা জ হচ্ছে সেমি ভাওয়াল, তার কারণ এটা যখন বর্ণের শব্দের মধ্যে বসে তখন তার উচ্চারণ ইও এর মতো হয়ে যায়, মানে পূর্ণ জয়ের মতো আসে না। উভরাজ সিং, ইউগোস্লাভিয়া বানানটা হচ্ছে ইউগোস্লাভিয়া। আর এটা বাংলা ভাষায় আমরা জ যতটা উচ্চারণ করি, অন্য ভাষায় কিন্তু সেটা নাই, ইও এর মতো উচ্চারিত হয়। এরপরে হ এর পরে আসছে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র এই দুটি উচ্চারণের সময় এক ধরনের তারার সৃষ্টি হয়, তাড়নার সৃষ্টি হয়। এই জন্যে এই দুটাকে বলা হয় তাড়নজাত ধ্বনি। এই দুটোকে বলা হয় তাড়নজাত ধ্বনি। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র কোন প্রকার ধ্বনি? তাড়নজাত ধ্বনি। খণ্ডত,
খণ্ডতা হচ্ছে ত এর খণ্ডরূপ, অনুস্বার হচ্ছে ও এর খণ্ডরূপ, বিসর্গ হচ্ছে হ যখন হচ্ছে মহাপ্রাণতা থাকবে না, অল্প প্রাণ হয়ে যাবে, তখন সেটা হবে বিসর্গ। যেমন আহ মানে হ এর খণ্ডরূপ, বা এখানে মহাপ্রাণতা নেই, এটা হচ্ছে বিসর্গ দিয়ে লেখা হয়। এরপরে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু হচ্ছে অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে সেটা উচ্চারণের ক্ষেত্রে নাসিক্য হয়। এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটাকে বা খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এগুলোকে কি বলা হয়? পরাশ্রয়ী বর্ণ। কারণ এই বর্ণগুলো শব্দের প্রথমে বসতে পারে না বা নিজে নিজেও বসতে পারে না, অন্য বর্ণের আশ্রয়ে ব্যবহৃত হয় বা অন্য বর্ণের আশ্রয়ে বসে, এই জন্যে এটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তাহলে আমরা দেখলাম ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি। আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।